মনে করো একদিন তোমার ক্লাসে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন চলছে। ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা জানিয়েছে তোমারই তিনজন বন্ধু, সীমা, মালিহা এবং অনিক। আর ক্লাসের বাকি সবার ভোটে ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হবে। যেহেতু তিনজনই তোমার বন্ধু, তাই কাকে সিলেক্ট করবে সেটা ডিসাইড করতে তুমি বেশ চিন্তায় পড়ে গেলে। এক্ষেত্রে তুমি কাকে ভোট দিবে সেজন্য এই তিনটি গুণ সিলেক্ট করে নিলে। অর্থাৎ এই বিষয়গুলো বিশ্লেষণ করে তুমি ডিসাইড করবে তুমি কাকে ক্যাপ্টেন হিসেবে চাও। এখানে এই যে তুমি কতগুলো বিষয় থেকে ইনফরমেশন নিয়ে সেগুলো বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নিতে পেরেছো, এই ব্যাপারটাই হলো পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। আর এই ইনফরমেশনগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত বা ডেটা। আজকের আলোচনার বিষয় এই তথ্য উপাত্ত ও পরিসংখ্যান নিয়েই। শুধুমাত্র তোমার ক্লাসে ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের জন্যই নয়, তোমার আশেপাশের অসংখ্য ঘটনায় এমন তথ্য উপাত্ত নিয়ে বিশ্লেষণ করা হয়ে থাকে। যেমন মাসের কোন কোন দিনে বৃষ্টি হবার সম্ভাবনা আছে, কিংবা সামনে কতটুকু গরম পড়তে পারে বা ঝড়ের সম্ভাবনা কতটুকু, অথবা শৈত্যপ্রবাহের মধ্যে সূর্যের দেখা মিলবে কিনা। এইসব বিষয় জানার জন্য তুমি নিশ্চয়ই কখনো না কখনো ওয়েদার আপডেট চেক করেছো। কখনো ভেবে দেখেছো কিভাবে এই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়? এটা মূলত কয়েকদিনের তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের চাপ রিলেটেড কতগুলো তথ্য সংগ্রহ আর বিশ্লেষণের কারসাজি। আবার ক্রিকেট কিংবা ফুটবল খেলায় কোন দলের জয়ী হবার সম্ভাবনা বেশি, তার জন্য কালেক্ট করা কয়েকটি ইনফরমেশন বিশ্লেষণ করা হয়। আর এসব তথ্য বা উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ আর সহজে উপস্থাপন করাই হলো পরিসংখ্যান, যা একটি গাণিতিক বিজ্ঞান। সহজে উপস্থাপনের জন্য পরিসংখ্যানে বিভিন্ন রকম গ্রাফ, চার্ট কিংবা ডায়াগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। এই পরিসংখ্যানের যাত্রা মানুষের জীবনে শুরু হয়েছিল হাজার বছর আগে থেকেই। প্রাচীন ব্যাবিলনীয়, মিশরীয় সভ্যতা ও রোমান সাম্রাজ্য থেকে বিভিন্ন ডকুমেন্টেড গ্রাফের প্রমাণ মিলে, যা মূলত পরিসংখ্যানেরই ব্যবহার। পরবর্তীতে 18 শতাব্দীর দিকে পরিসংখ্যানের ব্যবহার শুরু হয় রাজ্য চালনার ক্ষেত্রে। যদিও একটি রাজ্যের জনসংখ্যা সম্পর্কিত তথ্য বিশ্লেষণের জন্য পরিসংখ্যানের ব্যবহার শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে আবহাওয়ার পূর্বাভাস, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে স্পোর্টস, গবেষণা কিংবা ব্যবসার কাজে কোথায় নেই এর ব্যবহার। আসলে পরিসংখ্যানের ব্যবহার এতটাই বিস্তৃত যা বলে শেষ করা যাবে না। এখন চলো উপাত্ত নিয়ে একটু ডিটেইলস জেনে নিই। তোমার বইয়ে দুই ধরনের উপাত্তের কথা বলা আছে: বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত শব্দের অর্থ হলো সাজানো। তাহলে বুঝতেই পারছো যে উপাত্তগুলো সাজানো থাকলে সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলা হয়, আর সাজানো না থাকলে সেগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলা হয়। কিন্তু এখানে চলো একটি উদাহরণ দিয়ে চিন্তা করি। ধরো তুমিও তোমার বন্ধুরা তোমাদের কাছে কয়টি গল্পের বই আছে তা হিসাব করছো। একে একে তোমরা প্রত্যেকে তোমাদের কাছে থাকা বইয়ের সংখ্যাগুলো বলে দিলে, কিন্তু বইয়ের সংখ্যাগুলো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সিরিয়ালে সাজানো নেই। এ কারণে চট করে দেখেই বলা যাবে না যে কার থেকে কার কম কিংবা বেশি বই আছে। এগুলোই অগোছালো বা অবিন্যস্ত উপাত্ত। কিন্তু সংখ্যাগুলো বড় থেকে ছোট বা ছোট থেকে বড় কোনো একভাবে সাজিয়ে ফেললেই এগুলো বিন্যস্ত উপাত্ত হয়ে যাবে। এখন তুমি দেখেই বলে দিতে পারবে কার বইয়ের সংখ্যা অন্য জনের থেকে কম কিংবা বেশি আছে। অর্থাৎ বিন্যস্ত উপাত্ত একদিকে যেমন আমাদের সময় বাঁচায়, আরেক দিকে আমাদের হিসাব নিকাশ সহজ করে দেয়। এবার আসি উপাত্তের উৎসে। উপাত্ত দুই ধরনের উৎস থেকে কালেক্ট করা হয়: প্রাইমারি বা প্রাথমিক উৎস ও সেকেন্ডারি বা মাধ্যমিক উৎস। উপাত্তের উৎস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেতে চলো তোমার স্কুলের একটি মেলায় যাওয়া যাক। মনে করো তুমি তোমার স্কুলের মেলায় একটি স্টল দিতে চাও, কিন্তু বুঝতে পারছো না যে কিসের স্টল দিলে বেশি চলবে, পিঠা, আইসক্রিম নাকি ফুচকার। তাই তুমি এ ব্যাপারে স্কুলের সবার কাছ থেকে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিলে। সেখানে দেখা গেল যে আইসক্রিম সবচেয়ে বেশি এগিয়ে, এরপর ফুচকা ও এরপরে পিঠা। অর্থাৎ তুমি সরাসরি উপাত্ত কালেক্ট করে বুঝতে পারলে যে আইসক্রিম সবার বেশি পছন্দের, তাই আইসক্রিমের স্টল বেশি চলবে। এভাবে উপাত্ত কালেক্ট করাই হলো উপাত্তের প্রাইমারি বা প্রাথমিক উৎস। কিন্তু তুমি যদি আগের বছরে যারা স্টল দিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করে উপাত্ত কালেক্ট করতে, তাহলে সেটা হতো সেকেন্ডারি বা মাধ্যমিক উৎস। সাধারণত উপাত্ত সংগ্রহের জন্য প্রাথমিক উৎসকে তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য মনে করা হয়। যেমন আগের বছরে যারা স্টল দিয়েছিল তারা যদি সে বছর ফুচকা বেশি বিক্রি করত, তবে তুমি সেই উপাত্তই পেতে। যেখানে এবছর সবার থেকে সরাসরি ভোট নিলে রেজাল্ট ডিফারেন্ট আসে। তাই ম্যাথমেটিশিয়ানরা
প্রাথমিক উৎস থেকেই উপাত্ত কালেক্ট করতে পছন্দ করে। তাহলে আজকে তুমি তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান নিয়ে বেসিক ধারণা পেলে। আগামী পর্বে পরিসংখ্যানের আরও মজার কিছু টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। মনে করো তোমার ক্লাসে 30 জন স্টুডেন্টস আছে। একদিন ম্যাথ টিচার এসে জিজ্ঞেস করলেন কার কার লাল রং পছন্দ। ক্লাসের 7 জন স্টুডেন্ট হাত তুলল। তাই তোমার টিচার বোর্ডে এমন একটি টেবিল ড্র করে এক পাশে লাল ও আরেক পাশে 7 লিখলেন। তোমার ক্লাসের টিচার এবার বোর্ডে লেখা সেই ছকে আরও কিছু সংখ্যক রঙের নাম লিখলেন এবং সে অনুযায়ী সবাইকে হাত তুলতে বললেন। দেখা গেল সবুজের জন্য 3, হলুদের জন্য 5, নীল এবং কালোর জন্য যথাক্রমে 9 এবং 6 জন হাত তুলল। এখানে রং পছন্দ করাকে যদি একটি ঘটনা হিসেবে কনসিডার করো, তাহলে স্টুডেন্টের সংখ্যাগুলো হলো ঘটনা সংখ্যা এবং পরিসংখ্যানে এই ঘটনা সংখ্যাকেই বলা হয় গণসংখ্যা। আবার ছকের এই প্রতিটি রঙই হলো এক একটি শ্রেণী। এখানে রঙের নাম ও গণসংখ্যা নিয়ে যে টেবিলটি তৈরি করা হয়েছে সেটি হলো গণসংখ্যা নিবেশন সারণী। আবার গণসংখ্যা নিবেশন সারণী শব্দটিকে ভাঙলেও তুমি এর অর্থ ধরতে পারবে। গণসংখ্যা মানে হলো ঘটনা সংখ্যা, নিবেশন শব্দটি সাজানো অর্থে ব্যবহার করা হয়, আর সারণী বলতে টেবিল বা ছক বোঝানো হয়। অর্থাৎ বিভিন্ন ঘটনা সংখ্যা সাজানোর জন্য যে টেবিল বা ছক তৈরি করা হয় তাই গণসংখ্যা নিবেশন সারণী। আজকের পর্বে গণসংখ্যা, পরিসর, শ্রেণীব্যাপ্তি ও শ্রেণী সংখ্যা কি এবং এগুলো ব্যবহার করে কিভাবে একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা যায় সে সম্পর্কে শিখব। চলো আবার তোমার ক্লাসে ফিরে যাই। মনে করো এগুলো তোমার ক্লাসের 5 বন্ধুর ম্যাথ এক্সামে প্রাপ্ত নম্বর। এখানে সবচেয়ে বড় নম্বর হলো 89 আর সবচেয়ে ছোট নম্বরটি হলো 82। তাহলে 82 থেকে 89 এর মাঝে মোট কতগুলো সংখ্যা আছে বলো তো? তুমি কিন্তু সহজে হাতে গুনেই বের করতে পারবে যে এদের মাঝে মোট 8টি সংখ্যা আছে। আর এই যে তুমি কিছু সংখ্যার মাঝে সবচেয়ে ছোট সংখ্যা ও সবচেয়ে বড় সংখ্যার মধ্যে মোট কতটি সংখ্যা আছে তা বের করলে সেটিই পরিসর। পরিসরকে ইংরেজিতে রেঞ্জ বলা হয়। কিন্তু যদি 5 জন স্টুডেন্টের পরিবর্তে আরও বেশি স্টুডেন্টের নম্বর দেওয়া হয় সেক্ষেত্রে এভাবে হাতে গুনে বের করাটা একটু ডিফিকাল্ট। সেজন্য তুমি পরিসর বের করার যে একটি সূত্র আছে সেটি অ্যাপ্লাই করতে পারো। খেয়াল করো, 89 থেকে 82 বিয়োগ করে 1 যোগ করলেই পরিসর পেয়ে যাবে। অর্থাৎ উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যার পার্থক্যের সাথে 1 যোগ করলেই পরিসর বের করবার এমন একটি সূত্র পাবে। এবার আগের এক্সাম্পলের 5 জনের পরিবর্তে এই 15 জনের নম্বরের জন্য পরিসর কি হবে বের করো তো। নিশ্চয়ই পরিসরের সূত্রে মান বসিয়ে বের করে ফেলতে পেরেছ। এবার চলো আরেকটি রিলেটেড টপিক শ্রেণী ব্যাপ্তি কি তা জানা যাক। শ্রেণী কি সেটা তো একটু আগেই জেনে এসেছো, আর ব্যাপ্তি শব্দ দিয়ে বোঝায় সীমা বা পরিসর। তাহলে বুঝতেই পারছো যে শ্রেণীর পরিসরই হলো শ্রেণী ব্যাপ্তি। আবার তোমার ক্লাসের 15 জনের নম্বরগুলো দেখো। এগুলোকে টেবিলে বা গণসংখ্যা নিবেশন সারণীতে সাজানোর জন্য কিছু শ্রেণীতে ভাগ করার প্রয়োজন হয়। মনে করে দেখো, একটু আগে দেখে আসা উদাহরণে তুমি রংকে শ্রেণী ধরেছিলে, কিন্তু এখানে তো রং বা রঙের মতো কোনো নাম নেই। তাহলে এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে তোমাকে নম্বরগুলোকেই শ্রেণীতে ভাগ করে নিতে হবে। কি চিন্তায় পড়ে গেলে? একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো, নম্বরগুলোর মধ্যে সবচেয়ে ছোট নম্বর 62 আর সবচেয়ে বড় নম্বর 98। এখন তোমাকে এমন কিছু শ্রেণী তৈরি করে নিতে হবে যেগুলো দিয়ে 62 থেকে 98 পর্যন্ত সংখ্যাগুলো কাভার হয়। যেমন তুমি যদি 60 থেকে শুরু করো এবং পার্থক্য সেম রেখে এভাবে শ্রেণী নিতে থাকো, তবে এমন কয়েকটি শ্রেণী পাবে। খেয়াল করে দেখো, এখানে তুমি 62 এর কাছাকাছি একটি সংখ্যা 60 থেকে শুরু করেছো। তুমি চাইলে 60 থেকে শুরু না করে 62 এর চাইতে ছোট এবং কাছাকাছি সংখ্যা যেমন 55, 56 ইত্যাদির যে কোনোটি থেকেও শুরু করতে পারো। শুধু খেয়াল রাখবে যাতে শ্রেণীগুলো দিয়ে অবশ্যই উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা কাভার হয়। তাই বলা যায় যে শ্রেণীতে ভাগ করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আবার মনে রাখবে, প্রত্যেক শ্রেণীতে যে ব্যবধান আছে তার মান কিন্তু সবসময় একই রাখতে হবে। যেমন এখানে 60 থেকে 69 বা 70 থেকে 79 কিংবা পরের যে কোনো শ্রেণীতেই ব্যবধান সেম। সাধারণত শ্রেণীর ব্যবধান সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 15 রাখা হয়। আবার প্রত্যেক শ্রেণীর সর্বনিম্ন মানকে বলে শ্রেণীর নিম্ন সীমা ও সর্বোচ্চ মানকে বলে ঊর্ধ্বসীমা। আর কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমার মাঝে যতগুলো সংখ্যা আছে সেটি ওই শ্রেণীর শ্রেণীব্যাপ্তি। তাই শ্রেণীব্যাপ্তির সূত্র একদম পরিসর বের করার সূত্রের মতোই। তাহলে এই শ্রেণীগুলোর শ্রেণীব্যাপ্তি বের করতে
যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার মান বসিয়ে শ্রেণী ব্যাপ্তি পাবে 10। আবার এই টেবিলে শ্রেণী ব্যাপ্তি 10 নিয়ে 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, অর্থাৎ শ্রেণী সংখ্যা হলো 4। মজার ব্যাপার হলো তুমি পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করলেও শ্রেণী সংখ্যা পাবে। মনে করে দেখো, এই নম্বরগুলোর জন্য পরিসর পেয়েছিলে 37 আর শ্রেণী ব্যাপ্তি 10 ধরে নিয়েছিলে, কিন্তু সূত্রের মান বসিয়ে দেখো শ্রেণী সংখ্যা আসে 3.7। ভেবে দেখো তো, শ্রেণী সংখ্যা কি দশমিকে পাওয়া পসিবল? না, শ্রেণী ব্যাপ্তি সব সময় পূর্ণ সংখ্যা হবে। এ কারণে 3.7কে পরবর্তী পূর্ণ সংখ্যা 4 ধরে নিতে হবে। অর্থাৎ শ্রেণী সংখ্যার মান দশমিকে এলে সেটাকে রাউন্ড ফিগার করে পরের পূর্ণ সংখ্যা ধরে নিবে। যেমন এই উপাত্তগুলোর জন্য শ্রেণীব্যাপ্তি 10 না ধরে যদি 5 ধরা হয়, তাহলে শ্রেণী সংখ্যা হবে 7.4, যাকে 8 ধরতে হবে। আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ারলি ধরতে পেরেছ। আজ এ পর্যন্তই, দেখা হবে। তুমি শুনলে অবাক হবে যে প্রাচীনকালে মানুষ এভাবে দাগ কেটে দিনের সংখ্যার হিসেব রাখত। এভাবে 1, 2, 3, 4 করে বিভিন্ন সংখ্যার জন্য বিভিন্নভাবে দাগ কাটা হতো। আর ধারণা করা হয় যে এখান থেকেই পরিসংখ্যানের একটি ইম্পর্ট্যান্ট টার্ম ট্যালির ধারণা এসেছে। ট্যালি কি তা বুঝতে তুমি তোমার ক্লাসের 15 জন স্টুডেন্টের ম্যাথ এক্সামে প্রাপ্ত নম্বরগুলো দেখো। এগুলো কি ধরনের উপাত্ত বলো তো? অবিন্যস্ত উপাত্ত, তাই না? কারণ এখানকার সংখ্যাগুলো বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো নেই। আর এ ধরনের অবিন্যস্ত উপাত্তের গণসংখ্যা সরাসরি বের করাটা একটু ডিফিকাল্ট, কারণ এক্ষেত্রে প্রতিটি শ্রেণীতে কয়টি গণসংখ্যা আছে তা বের করতে উপাত্ত থেকে একটি একটি করে সংখ্যা খুঁজে বের করতে হবে। যেমন এখানে 70 থেকে 79 শ্রেণীতে এই সংখ্যাগুলো আছে। তাই এভাবে অবিন্যস্ত উপাত্তের গণসংখ্যা বের করবার সুবিধার জন্য প্রয়োজন হয় ট্যালি চিহ্নের। অর্থাৎ যতটি ট্যালি চিহ্ন থাকবে ততটি গণসংখ্যা হবে, আর এমন লম্বা দাগ টেনে ট্যালি চিহ্ন দেওয়া হয়। এবার সারণীটির ট্যালি চিহ্ন বের করার জন্য প্রথম শ্রেণী 60 থেকে 59 এই রেঞ্জের মধ্যে উপাত্তের কয়টি সংখ্যা আছে তা বের করতে হবে। দেখতেই পাচ্ছ এই রেঞ্জের মধ্যে এ দুটি সংখ্যা আছে, তাই এভাবে দুটি ট্যালি চিহ্ন দিবে। যেহেতু ট্যালি চিহ্নের সংখ্যাই গণসংখ্যা, সেহেতু গণসংখ্যা হবে 2। একইভাবে দ্বিতীয় শ্রেণীর রেঞ্জের মধ্যে কতজনের নম্বর আছে সেটা খুঁজে বের করো তো। 4 জনের নম্বর আছে, তাই না? তাহলে ট্যালি চিহ্ন হবে এমন 4টি লম্বা দাগ এবং গণসংখ্যা হবে 4। এবার একটু খেয়াল করো, পরের শ্রেণীর রেঞ্জে 5টি সংখ্যা রয়েছে, কিন্তু এভাবে 5টি দাগ টেনে ট্যালি চিহ্ন দেওয়ার নিয়ম নেই। এক্ষেত্রে 4টি দাগ দিয়ে এভাবে বাঁকা করে আরেকটি দাগ কেটে দিতে হবে। তাহলে এ শ্রেণীর গণসংখ্যা লিখে ফেলো 5। আবার যদি 5টি না থেকে 6টি সংখ্যা থাকতো, তাহলে এর পাশে নতুন একটি দাগ টেনে 6টি গণসংখ্যা লিখে ফেলতে হবে। এবার একইভাবে পরের শ্রেণীর ট্যালি ও গণসংখ্যা বের করে ফেলো। তাহলে তুমি ফাইনালি এমন একটি সারণী পাবে। আজকের লেসনে তুমি ট্যালি ও আরেকটি ইম্পর্টেন্ট টার্ম ক্রমযোজিত গণসংখ্যা সম্পর্কে জানবে। ক্রমযোজিত গণসংখ্যা নাম শুনে কি বেশ কঠিন মনে হচ্ছে? তেমন কঠিন কিন্তু নয়। গণসংখ্যা মানে কি তা তো তুমি জানোই। ক্রমযোজিত শব্দটি দেখো, ক্রম মানে ক্রমান্বয়ে বা পরপর, আর যোজিত মানে যোজন বা যোগ করা হয়েছে এমন। তাহলে ক্রমান্বয়ে যোগ হয়েছে এমন গণসংখ্যা। ব্যাপারটি বুঝতে একটি এক্সাম্পল চিন্তা করো। মনে করো তুমি তোমার জন্মদিনে কয়েকজন বন্ধুকে দাওয়াত দিয়েছো এবং সবাইকে বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে চলে আসতে বলেছো। এখন তুমি 1 ঘন্টা শ্রেণী ব্যবধানে এমন একটি টেবিল তৈরি করে ফেলো। ধরো 5টা থেকে 6টার মধ্যে 3জন, 6টা থেকে 7টার মধ্যে 5জন বন্ধু এলো। তাহলে সন্ধ্যা 7টা পর্যন্ত তোমার বাসায় আসা মোট বন্ধুর সংখ্যা হবে 8জন। তাহলে এ শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করতে এ শ্রেণীর গণসংখ্যার সাথে আগের শ্রেণীর গণসংখ্যা যোগ করতে হবে। আবার সন্ধ্যা 7টা হতে রাত 8টা পর্যন্ত আরও 4জন বন্ধু চলে আসলো। তাহলে রাত 8টা পর্যন্ত মোট বন্ধুর সংখ্যা দাঁড়ালো আগে আসা 8জন ও নতুন আসা 4জনের সমষ্টি বা 12জন। অর্থাৎ একইভাবে এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার জন্য এই শ্রেণীর গণসংখ্যার সাথে আগের শ্রেণীগুলোর গণসংখ্যা যোগ করবে। এভাবে গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফলই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে তুমি ক্রমযোজিত গণসংখ্যার জন্য এমন লিখতে পারো। কনফিউশন থাকলে রিওয়াইন্ড করে দেখে নাও। আবার আগের এই এক্সাম্পলে ফিরে যাই। মাত্র শেখা টেকনিক ফলো করে এই সারণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারবে? আশা করি ঠিকঠাক বের করতে পেরেছ। স্ক্রিন পজ করে উত্তরগুলো মিলিয়ে নাও। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরের লেসনে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো।
পেপারে লেখচিত্র তৈরি করা কিন্তু খুব মজার একটি কাজ। তুমি তো জানো গ্রাফ পেপারে যে কোনো ধরনের লেখচিত্র আঁকার জন্য এক্স এবং ওয়াই এ দুটি অক্ষ বিবেচনা করা হয়। এই এক্স এবং ওয়াই অক্ষে তুমি বিভিন্ন বিন্দু বসিয়ে একটি সরল রেখা পাবে। এই বিন্দুগুলো থেকে রেখাটির বীজগাণিতিক সমীকরণও পাওয়া যায়। মজার বিষয় হচ্ছে লেখচিত্রের মাধ্যমে কিন্তু দুটি বীজগাণিতিক সমীকরণের সমাধানও খুব সহজেই বের করা যায়। এ ধরনের লেখচিত্র ছাড়াও কার্তেশীয় স্থানাঙ্কে লেখচিত্র প্রকাশের আরও নানা রকম পদ্ধতি রয়েছে, যেমন বার চার্ট, আয়তলেখ, পাইচিত্র, রেখাচিত্র ইত্যাদি। তুমি তো জানো পরিসংখ্যান তথ্য ও উপাত্ত নিয়ে কাজ করে থাকে, আর এই তথ্য ও উপাত্তকে সহজে উপস্থাপনের জন্যই এ ধরনের বিভিন্ন চিত্রের ব্যবহার তুমি হয়তো দেখে থাকবে। আজকের পর্বে তুমি পরিসংখ্যানের বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করার জন্য আয়তলেখ সম্পর্কে জানবে। আয়তলেখ হল গণসংখ্যা উপস্থাপনের জন্য এক বিশেষ ধরনের লেখচিত্র, যাকে ইংরেজিতে বলা হয় হিস্টোগ্রাম। চলো একটু আয়তলেখ বা হিস্টোগ্রামের হিস্ট্রি জেনে আসি। স্কটিশ ইঞ্জিনিয়ার উইলিয়াম প্লেফেয়ার সর্বপ্রথম নানা রকম লেখচিত্র যেমন বার চার্ট, লাইন চার্ট ও হিস্টোগ্রাম নিয়ে ধারণা দেন, এবং তিনি সেই লেখচিত্রগুলো বাণিজ্যিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করেন। পরবর্তীতে ইংলিশ ম্যাথমেটিশিয়ান কার্ল পিয়ারসন হিস্টোগ্রাম শব্দটি প্রথম ব্যবহার করেন এবং কিভাবে তার মাধ্যমে বিভিন্ন উপাত্ত উপস্থাপন করা যায় তা দেখান। তুমি আগেই জেনেছ হিস্টোগ্রাম বা আয়তলেখ মূলত এক ধরনের গ্রাফ, যেখানে লম্বভাবে কতগুলো আয়তাকার কলাম থাকে। এই আয়তাকার কলামগুলো বিভিন্ন রেঞ্জে থাকা গণসংখ্যার মান প্রকাশ করে থাকে। আচ্ছা, গণসংখ্যা কি মনে আছে তো? গণসংখ্যা হলো একটি উপাত্তের মোট উপাদানগুলো বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করলে প্রতিটি শ্রেণীর উপাদান। যেমন ধরো বার্ষিক পরীক্ষায় তোমাদের ক্লাসে গণিতে 61 থেকে 70-এর মধ্যে নম্বর পেয়েছে 8 জন। এখানে 61 নম্বর থেকে 70 নম্বর হচ্ছে পরিসর বা শ্রেণীব্যাপ্তি, আর যেহেতু 8 জন এই পরিসরে নম্বর পেয়েছে তাই 8 হলো গণসংখ্যা। আচ্ছা, তুমি কি চিন্তা করে দেখেছো যে এই উপাত্তকে আয়তলেখের মাধ্যমে প্রকাশ করা যায় কিনা? চলো তাহলে দেখে নিই কিভাবে তুমি এই সারণীর আয়তলেখ আঁকবে। আয়তলেখ আঁকার জন্য প্রথমে একটি কাগজে এভাবে দুটি লাইন টানতে হবে। আনুভূমিক এই রেখাটিকে বলে এক্স অক্ষ, আর লম্বালম্বী এই রেখাটিকে বলে ওয়াই অক্ষ। এখানে এক্স অক্ষ বরাবর পরিসর বা শ্রেণী ব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা প্রকাশ করা হয়। চলো তাহলে এই টেবিলের ডেটা অনুযায়ী এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর মান বসাই। এখানে এক্স অক্ষ বরাবর 61 থেকে 70 এবং ওয়াই অক্ষ বরাবর 1 থেকে 10 পর্যন্ত গণসংখ্যা নেওয়া হয়েছে। এবার আয়তলেখ আঁকার জন্য এক্স অক্ষে যেখানে 61 আছে সেই বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর লম্বালম্বী একটা লাইন টানতে হবে। যেহেতু এই পরিসরে গণসংখ্যা 8, তাই ওয়াই অক্ষে যেই বরাবর 8 আছে লম্বা লাইনটি সেই পর্যন্ত রাখতে হবে। যেহেতু এখানে পরিসরের সর্বোচ্চ সীমা 70, তাই এক্স অক্ষে যে বিন্দুতে 70 আছে সেখান থেকেও আগের লাইনের সমান করে একটি লাইন আঁকতে হবে। তারপর লাইন দুইটির উপরের প্রান্ত থেকে এভাবে আনুভূমিকভাবে একটি রেখা টেনে এদেরকে অ্যাড করে দিতে হবে। ব্যাস, হয়ে গেল আমাদের আয়তলেখ আঁকা। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো এই ধরনের ডায়াগ্রামকে কেন আয়তলেখ নাম দেওয়া হয়েছে? খেয়াল করে দেখো, এই আকারটা কিন্তু আয়তাকার। যেহেতু আয়তাকার একটি কলামের মাধ্যমে উপাত্তগুলো উপস্থাপন করা হয়, তাই চিত্রকে আয়তলেখ বলা হয়। এখন চিন্তা করো তো, এখানে যদি আরো কতগুলো পরিসর দেওয়া থাকতো তাহলে তার আয়তলেখ কেমন হতো? মনে করো এখানে আরো দুটি পরিসর আছে। চলো তাহলে এই টেবিলের জন্য আয়তলেখ কেমন হবে দেখে নিই। আগের গ্রাফেই এক্স অক্ষ বরাবর পরিসর 90 পর্যন্ত নিই। যেহেতু 71 থেকে 80 পরিসীমার মধ্যে গণসংখ্যা 10, তাই আগের নিয়ম ফলো করে একটি আয়তাকার কলাম এঁকে নিই। এই কলাম ওয়াই অক্ষ বরাবর 10 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, কারণ এই পরিসীমার মধ্যে গণসংখ্যা 10। এবার পরবর্তী পরিসর 81 থেকে 90, এখানে গণসংখ্যা 4, তাই ওয়াই অক্ষ বরাবর 4 পর্যন্ত নিয়ে আগের নিয়ম অনুযায়ী একটি আয়তাকার কলাম আঁকতে হবে। হয়ে গেল এই টেবিলের আয়তলেখ। একটা ব্যাপার খেয়াল করেছো, এখানে তথ্যগুলো আয়তলেখের মাধ্যমে প্রকাশ করায় খুব সহজেই তা বোঝা যাচ্ছে। তুমি এই চিত্রের দিকে একবার তাকালেই বুঝতে পারবে কোন পরিসরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্টস নাম্বার পেয়েছে। সুতরাং এই লেখচিত্র তোমার রিডিং পড়ে উপাত্ত বিশ্লেষণের একঘেয়েমি ভাব দূর করবে। আজকের শেখানো নিয়ম ফলো করে তুমি যে কোনো শ্রেণী ব্যাপ্তি ও গণসংখ্যার আচ্ছা, তুমি কি কখনো অ্যাপেল পাই কিংবা চেরি পাই খেয়েছো? প্রাচীন রোমানদের আবিষ্কৃত এই খাবারটি আমাদের দেশে ততটা পরিচিত না হলেও আমেরিকা কিংবা ইংল্যান্ডের মতো দেশে কিন্তু এই পাই ব্যাপক জনপ্রিয় একটি ডেজার্ট। তুমি কি জানো বৃত্তাকার এই পাইয়ের কনসেপ্টটা পরিসংখ্যানের নানা রকম তথ্য ও উপাত্ত প্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়? পরিসংখ্যানের ভাষায় একে বলা হয় পাইচিত্র। আজকের পর্বে তুমি শিখতে পারবে কিভাবে তথ্য ও উপাত্তকে পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। তুমি তো জানোই পরিসংখ্যানের তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য নানা ধরনের লেখচিত্র ইউজ করা হয়। পাইচিত্র মূলত এক ধরনের লেখচিত্র। পরিসংখ্যানের সকল উপাদানকে একটি বৃত্তের ভেতরে বিভিন্ন অংশে প্রকাশ করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে পাইচিত্র বা পাই চার্ট বলে। তুমি কি জানো সর্বপ্রথম এই পাই চার্ট কে ব্যবহার করেন? পাই চার্টের ব্যবহার সর্বপ্রথম দেখান স্কটিশ ইঞ্জিনিয়ার উইলিয়াম প্লেফেয়ার
1801 সালে টার্কিশ এম্পায়ারের কতটুকু এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় পড়েছে তা তিনি এমন চিত্র দিয়ে প্রকাশ করেন। কিন্তু প্লেফেয়ারের এই পাইচিত্র শুরুতেই জনপ্রিয়তা পায়নি। পাইচার্টকে জনপ্রিয় করে তুলেছিলেন ইংলিশ স্ট্যাটিস্টিশিয়ান ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি ক্রিমিয়ান যুদ্ধে সৈন্যদের মৃত্যুহার দেখানোর জন্য এই পোলার এরিয়া ডায়াগ্রাম আবিষ্কার করেছিলেন, যা তখন খুবই জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে বিভিন্ন বিষয় যেমন অর্থনীতি, ভূগোল কিংবা ব্যবসায়ের বিভিন্ন তথ্য বিশ্লেষণের জন্য এই পাইচার্ট ব্যবহার করা হয়ে থাকে। পাইচিত্রকে তুমি কিন্তু একটা কেকের সাথে তুলনা করতে পারো। এই কেকের এক একটি স্লাইস পাইচার্টের এক একটা উপাদানকে রিপ্রেজেন্ট করে। তুমি কি বুঝতে পারছো কনসেপ্টটা? একটু অন্য অ্যাঙ্গেল থেকে ভেবে দেখার জন্য তুমি কিন্তু তোমার খাবার প্লেটটি নিয়েও চিন্তা করতে পারো। মনে করো তুমি আজকে দুপুরে ভাত, মাছ, ডিম আর সবজি খাবে। এবার এই খাবারগুলো এমন গোল একটি প্লেটে এভাবে সাজিয়ে রাখলে, এটাই আসলে এক ধরনের পাই চার্ট। চলো এবার একটু গাণিতিকভাবে চিন্তা করে দেখি। মনে করো তোমার ম্যাথ এক্সামে 100 নম্বরের মধ্যে ক্রিয়েটিভ কোয়েশ্চেনে থাকে 70 নম্বর এবং এমসিকিউতে থাকে 30 নম্বর। এখানে যেহেতু সিকিউ আর এমসিকিউ এই দুটি ভাগ, তাই পাইচিত্রে প্রকাশ করার জন্য পাইচিত্রকে এভাবে দুটি ভাগে ভাগ করতে হবে। বৃত্তের 70 ভাগ জায়গা থাকবে ক্রিয়েটিভ কোয়েশ্চেনের জন্য আর বাকি 30 ভাগ জায়গা থাকবে এমসিকিউ এর জন্য। এই দুইটি উপাদানকে কেকের স্লাইসের শেপে ভাগ করার জন্য তোমাকে অবশ্যই কোণের ক্যালকুলেশনও জানতে হবে। তুমি তো অলরেডি জানো যে একটি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ থাকে। তাই বৃত্তের মাধ্যমে কোনো তথ্য উপাত্ত প্রকাশ করলে তার 360 ডিগ্রির কত অংশ সেই হিসেবে প্রকাশ করতে হবে। বিষয়টি কি কঠিন মনে হচ্ছে? তাহলে চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করি। মনে করো তোমার বাংলা, ইংরেজি আর গণিত পরীক্ষায় পাওয়া নম্বরগুলো তুমি পাইচিত্রে দেখাতে চাও। তাহলে প্রথমে হিসেব করতে হবে এরা 360 ডিগ্রি এর কত অংশ। এখানে এই 3 সাবজেক্ট মিলে তোমার টোটাল নাম্বার হয় 180। তাহলে এই 180 এর জন্য আমরা পুরো বৃত্তের 360 ডিগ্রি কোণকে কাজে লাগাবো। এখানে বাংলায় পেয়েছো 50 নম্বর, টোটাল 180 এর জন্য কোণ পাই 360 ডিগ্রি। তাহলে শুধু বাংলার জন্য পাই 100 ডিগ্রি কোণ। একইভাবে ঐকিক নিয়ম ব্যবহার করে ইংরেজির জন্য পাই 120 ডিগ্রি কোণ এবং গণিতের জন্য পাই 140 ডিগ্রি কোণ। তাহলে বাংলা, ইংরেজি ও গণিতের জন্য কোণ পেলাম যথাক্রমে 100 ডিগ্রি, 120 ডিগ্রি ও 140 ডিগ্রি। এবার তুমি কাগজ ও জ্যামিতি বক্স নিয়ে এই কোণগুলোর জন্য পাইচিত্র এঁকে ফেলো। এই জন্য প্রথমে এভাবে একটি বৃত্ত এঁকে ফেলতে হবে। এরপর ব্যাসার্ধ এঁকে রেডিয়াসে চাঁদা বসিয়ে প্রথমে বাংলার জন্য 100 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। এরপর এই রেখায় আবার চাঁদা বসিয়ে ইংরেজির জন্য 120 ডিগ্রি এঁকে নিতে হবে। এরপর বাকি যে কোণ থাকলো তা হচ্ছে গণিতের 140 ডিগ্রি। তাহলে তুমি তোমার বিভিন্ন বিষয়ের নম্বরের জন্য পাইচিত্র পেয়ে গেলে। আশা করি বুঝতে পেরেছো। আজকে তাহলে পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো লেসনে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। 10 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার এককে নেওয়া হলো। এই মানগুলোকে ছোট থেকে বড় আকারে সাজালে দেখা যাবে সর্বনিম্ন উচ্চতা 159 সেন্টিমিটার এবং সর্বোচ্চ উচ্চতা 172 সেন্টিমিটার। আবার বেশিরভাগের উচ্চতা 163 থেকে 166 সেন্টিমিটারের মধ্যে। এই 163 থেকে 166 সেন্টিমিটারের মধ্যে যে কোনো মানই হবে এই ডেটাগুলোর কেন্দ্রীয় মান। মজার ব্যাপার হলো তুমি যত বেশি ডেটা নিয়ে কাজ করবে তত বেশি ডেটা এই সীমার মধ্যে পড়বে। খেয়াল করে দেখো, এই উপাত্তগুলোর কেন্দ্রীয় মানের দিকে চলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এই জন্য মাঝখানের অংশটি সবচেয়ে উঁচু হয়। একটি নির্দিষ্ট মানের কাছাকাছি আসতে চাওয়ার এই প্রবণতাকেই সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা বলে। আজকের পর্বে এই কেন্দ্রীয় প্রবণতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কেন্দ্রীয় প্রবণতা কেমন হবে তা বের করার 3টি পদ্ধতি রয়েছে। তা হলো গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। চলো প্রথমেই গাণিতিক গড় দিয়ে শুরু করি। একে ইংরেজিতে বলা হয় অ্যারিথমেটিক মিন। বাস্তব জীবনের অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এই গড় ব্যবহার করে থাকি। যেমন একজন ব্যাটসম্যানের পারফরমেন্স কত ভালো বা খারাপ তা আমরা তার গড় রান দেখেই বুঝতে পারি। কিংবা তোমাদের বার্ষিক পরীক্ষায় তুমি এবং তোমার বন্ধুর মাঝে কে বেশি ভালো রেজাল্ট করেছো তা বের করার জন্য তোমাদের টিচার তোমাদের নাম্বারের গড় মান বের করবেন। কিন্তু টিচার কিভাবে গড় মান বের করবেন সেটা কি জানো? চলো একটা উদাহরণ দেখে নিই। গড় বের করার জন্য আমরা ভিন্ন ভিন্ন 3টা সংখ্যা নেই এবং ব্লক দিয়ে তাদের উচ্চতা দেখাই। খেয়াল করে দেখো, সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এদের উচ্চতাও কিন্তু ডিফারেন্ট। সবগুলো উচ্চতাকে তুমি যদি সমান করতে চাও তাহলে কি করতে হবে তুমি বলো তো? যদি ব্লকগুলোকে এভাবে একটু এদিক ওদিক করে সরাও তাহলে দেখবে সবগুলো ব্লকের উচ্চতা সমান হয়ে যায়। উচ্চতা সমান হওয়ার পর তুমি দেখবে যে সবগুলো মানই আসে 4। তাহলে এই 3টি সংখ্যার গড় হচ্ছে 4। এখানে 3টি সংখ্যা ছিল তাই খুব সহজেই গড় বের করতে পেরেছো। কিন্তু যদি অনেকগুলো সংখ্যা থাকতো তাহলে গড় বের করা অনেক সময় সাপেক্ষ এবং ডিফিকাল্ট হতো। চলো দেখে নেওয়া যাক কিভাবে ম্যাথমেটিক্যালি গড় বের করা যায়। এজন্য আগের উদাহরণের 3টি সংখ্যাই নাও। গাণিতিক গড় নির্ণয়ের জন্য সবগুলো সংখ্যা প্রথমে যোগ করে নিতে হবে।
যেহেতু আমরা তাদেরকে 3টি সমান ভাগে ভাগ করতে চাই, তাই তাদের যোগফলকে 3 দিয়ে ভাগ দিই। তাহলেই আমরা গড় মান অর্থাৎ 4 পেয়ে যাচ্ছি। এভাবেই ডেটা সমূহের মানগুলোর যোগফলকে তাদের মোট সংখ্যা দিয়ে ভাগ করলেই তুমি গড় মান পেয়ে যাবে। এবার চলো মধ্যক সম্পর্কে জেনে নিই। মধ্যককে ইংরেজিতে বলা হয় মিডিয়ান। এই ডেটা সেটটিকে যদি তুমি ছোট থেকে বড় আকারে সাজাও তাহলে তুমি পাবে 2, 3, 7। এখানে মাঝের সংখ্যাটি হলো 3। এভাবে ডেটা সেটকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজালে মাঝের ভ্যালুটিকেই বলা হবে মধ্যক। সুতরাং এখানে মধ্যক হবে 3। অর্থাৎ অনেকগুলো ডেটাকে ছোট থেকে বড় আকারে সাজালে ঠিক মাঝখানের উপাত্তকে বলা হয় মধ্যক। আগের উদাহরণে 3টি সংখ্যা ছিল। 3 বিজোড় সংখ্যা বলে সহজেই মাঝের সংখ্যা বের করে ফেলতে পেরেছিলে। কিন্তু ভেবে দেখো তো, যদি 3টি সংখ্যার বদলে 4টি সংখ্যা থাকতো তাহলে মধ্যক কিভাবে বের করতে? দেখো, একটা সংখ্যা যুক্ত হওয়ার কারণে মোট অঙ্কের সংখ্যা বিজোড় থেকে জোড় হয়ে গেল। এক্ষেত্রে আগের মতোই আগে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। সাজানোর পরে দেখতে পাচ্ছ যে মাঝের দুটি সংখ্যা আছে 3 এবং 4, তাই মধ্যক হবে এদের গড়ের সমান। এই জন্য এদের যোগফলকে এভাবে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে ভাগফল হবে 3.5। এটিই হবে এদের মধ্যক। তাহলে মনে রাখবে, বিজোড় সংখ্যক অঙ্ক থাকলে মধ্যক হবে একদম মাঝখানের সংখ্যাটি, আর জোড় সংখ্যক অঙ্ক থাকলে মধ্যক হবে মাঝের দুটি সংখ্যার গড়। তবে দুই ক্ষেত্রেই সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। চলো এবার প্রচুরক সম্পর্কে জেনে আসি। প্রচুরকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোড। এই সংখ্যাগুলো লক্ষ্য করো, এখানে অন্য সব সংখ্যা একবার করে থাকলেও 3 আছে 2 বার, তাহলে এখানে 3কে বলা হবে প্রচুরক। অর্থাৎ যে সংখ্যাটি কোনো ডেটা সেটের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার আছে সেই সংখ্যাকে প্রচুরক বলে। প্রচুরক 1-এর চেয়ে বেশিও হতে পারে। যেমন এই ডেটা সেটে 7 আর 9 দুবার করে আছে, বাকি সব সংখ্যা আছে একবার করে। যেহেতু 7 আর 9 সবচেয়ে বেশি বার আছে, তাই এখানে প্রচুরক হবে 7 এবং 9। আবার কিছু ডেটা সেটে প্রচুরক নাও থাকতে পারে, যেমন এই ডেটা সেটে কোনো সংখ্যাই 1-এর চেয়ে বেশি বার নেই, তাই এখানে কোনো প্রচুরক নেই। আশা করি কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পদ্ধতি বুঝতে পেরেছো। এগুলো সম্পর্কে অন্য কোনো লেসনে আরো ডিটেইলসে জানবে। আবার দেখা হবে সেই লেসনে। ভালো থেকো। গড় নিয়ে ডিটেইলসে জানতে পারবে এবং গড় নির্ণয় করা শিখবে। তুমি কি জানো এমন কিছু সংখ্যা থাকলে তাদের গড় কিভাবে বের করতে হয়? এখানে সংখ্যাগুলোকে যোগ করে মোট কতটি সংখ্যা ছিল তা দিয়ে ভাগ করে দিলেই গড় পাওয়া যায়। গড় নির্ণয়ের এই পদ্ধতিকে খুব সহজেই তুমি সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারবে। এজন্য এই সংখ্যাগুলোকে এভাবে x1, x2, x3 এভাবে শেষ পর্যন্ত ধরে নিই, আর টোটাল সংখ্যা 15কে n ধরি। তাহলে গড়ের এই সূত্রটি দেখতে এমন হয়, যাকে এভাবে লেখা যায়। খেয়াল করো, এখানে x এর উপর একটি ছোট লাইন থাকায় একে বলা হয় x বার, এবং এটি দিয়ে গড় প্রকাশ করা হয়। আর এই যে চিহ্নটি দেখছো, এটি সামেশন চিহ্ন, যা দিয়ে যোগ করা বোঝায়। এই চিহ্নের পরে যা থাকে তা দিয়ে বোঝায় কোন জিনিসগুলো যোগ করা হয়েছে। যেমন এখানে বোঝাচ্ছে x উপাত্তগুলো যোগ হয়েছে। আর সংখ্যাগুলোকে বারবার না লিখে এভাবে একবারে xi দিয়ে প্রকাশ করা হয়, যেখানে সামেশন চিহ্নের নিচে লেখা থাকে i এর মান কত থেকে শুরু হয়েছে, আর উপরে লেখা থাকে i এর মান কততে শেষ হয়েছে। আর আগের মতোই n দিয়ে বোঝায় মোট কতটি উপাত্ত আছে বা আমরা কতটি উপাত্তের গড় বের করছি। সূত্রটি কি কঠিন লাগছে? তাহলে চলো সূত্রটি রিলেট করি। মনে আছে ম্যাথে 15টি সংখ্যা যোগ করা হয়েছিল? তাই এখানে n এর মান 15 এবং এক্ষেত্রে i এর মান 1 থেকে 15 পর্যন্ত লেখা হয়েছে, আর 15 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এটাই গড়ের গাণিতিক প্রকাশ। কিন্তু এখানে যদি 15টি সংখ্যা না থেকে আরো অনেক বেশি সংখ্যা থাকতো তাহলে তুমি কি করতে? তখন কিন্তু এভাবে যোগ করে গড় বের করাটা জটিল হয়ে যায়, সময় বেশি লাগবে, আবার ভুল হওয়ার পসিবিলিটিও বেড়ে যায়। এই সমস্যার সমাধান করতে তাই চলো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করা শিখে নিই। তুমি তো আগেই জানো উপাত্ত এই 2 প্রকার। এদের মধ্যে অবিন্যস্ত উপাত্তের জন্য গড় বের করা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে। আগের সংখ্যাগুলো দিয়েই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করা শিখে নিই। এক্ষেত্রে গড় বের করার জন্য কেন্দ্রীয় প্রবণতা খেয়াল করতে হয়। দেখো, এই সংখ্যাগুলোর বেশিরভাগই 20-এর কাছাকাছি, তাই প্রথমে আনুমানিক গড় a সমান 20 ধরে নিই। এরপর একটা টেবিল এঁকে প্রথম কলামে উপাত্তগুলো লিখতে হবে। এর পরের কলামে প্রত্যেকটা উপাত্ত থেকে আনুমানিক গড় a মাইনাস করব। যদি উপাত্ত 20-এর বড় হয় তবে বিয়োগফল প্লাস আসবে, আর 20-এর ছোট হলে বিয়োগফল এমন মাইনাস আসবে। আবার বিয়োগফল 0 হতে পারে। আর লাস্টের কলাম হবে বিয়োগফলের ক্রমযোজিত গণসংখ্যার কলাম। দ্বিতীয় কলামের সংখ্যাগুলো পর্যায়ক্রমে যোগ বিয়োগ করে এই কলামে এভাবে লিখে যাব। এই কলামের লাস্টের সংখ্যাটি হবে দ্বিতীয় কলামের বিয়োগফলগুলোর সমষ্টি।
এখন এই বিয়োগফলগুলোর সমষ্টিকে মোট উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করলেই বিয়োগফলগুলোর গড় বের হয়ে আসবে। এই গড়ের সাথে আনুমানিক গড় 20 যোগ করলেই প্রকৃত গড় 19.4 বের হয়ে আসবে। দেখো, আগের রেজাল্টের সাথে মান মিলে গেছে। কয়েকবার প্র্যাকটিস করলেই এই যোগ বিয়োগগুলো তুমি মনে মনেই করতে পারবে। তখন ম্যাথ প্রবলেমগুলো তোমার জন্য আরো ইজি হবে। অবিন্যস্ত উপাত্তের জন্য তো গড় বের করা শিখলে, এবার চলো বিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় বের করা শিখে নিই। এজন্য আগের উদাহরণের সংখ্যাগুলোকে প্রথমে ছোট থেকে বড় ক্রমানুসারে বিন্যস্ত করে নিই। এখন দেখব কোন সংখ্যাগুলো রিপিট হয়েছে। এরপর এভাবে টেবিল করে প্রথম কলামে উপাত্ত লিখব, তারপরের কলামে লিখব গণসংখ্যা। ইংরেজিতে একে বলা হয় ফ্রিকোয়েন্সি, তাই একে এফ দিয়ে প্রকাশ করা হয়। টোটাল উপাত্ত 15টি, তাই এন সমান 15 লিখি। আর লাস্ট কলামটি হবে উপাত্ত ও গণসংখ্যার গুণফলের কলাম, তাই একে এফআই এক্সআই দিয়ে প্রকাশ করা হয়। এখন প্রত্যেকটি সারিতে এফআই ও এক্সআই গুণ করে এভাবে লিখে ফেলি। তুমি পজ করে ক্যালকুলেশন দেখে নাও। এরপর এই কলামের সবগুলো গুণফল যোগ করলে আমরা পাই 291। একে মোট গণসংখ্যা এন দিয়ে ভাগ করলেই গড় পাওয়া যায়, যা আগের অ্যান্সারগুলোর সাথে মিলে গেছে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তোমার মনে কি প্রশ্ন আসছে না যে এরকম শ্রেণী ব্যাপ্তি দিয়ে গড় বের করতে বললে তা কিভাবে করবে? শ্রেণী ব্যাপ্তি কিন্তু এক ধরনের বিন্যস্ত উপাত্ত, তাই বিন্যস্ত উপাত্তের গড়ের নিয়ম এখানে ব্যবহার করতে হবে। তুমি হয়তো এটা বুঝতে পেরেছো যে গড় বের করতে একটি নির্দিষ্ট উপাত্ত প্রয়োজন। এমন শ্রেণী ব্যাপ্তি থেকে গড় বের করা যাবে না, তাই প্রথমে শ্রেণী মধ্যমান বের করে নিতে হবে। এজন্য শ্রেণীর ঊর্ধ্বমান ও নিম্নমান যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাই আগে গড় নির্ণয়ে 3টি কলাম লাগলেও এক্ষেত্রে মধ্যমানের জন্য একটি এক্সট্রা কলাম লাগবে, যাকে আমরা এক্সআই ধরে নেব। এবার সবগুলো শ্রেণী ব্যাপ্তির জন্য মধ্যমান বের করে নিই। এখন আগের প্রসেসে এফআই এক্সআই গুণ করে এভাবে মোট যোগফল বের করে নেব। তারপর এই টোটালকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করলেই এই শ্রেণী ব্যাপ্তির জন্য গাণিতিক গড় পাওয়া যাবে। আজ তাহলে গড়ের 3টি নিয়ম শিখলে ও ম্যাথ সলভ করা দেখলে। কনফিউশন থাকলে রিওয়াইন্ড করে বারবার দেখে নাও। হ্যালো স্টুডেন্টস, আজকের লেসনে আমরা মধ্যক ও প্রচুরক বের করার পদ্ধতি শিখব এবং এদের ম্যাথ প্রবলেম সলভ করব। প্রথমেই আমরা শিখব মধ্যক কিভাবে নির্ণয় করা যায়। অনেকগুলো উপাত্ত দেওয়া থাকলে এদের মধ্যে একেবারে মাঝের উপাত্তকে মধ্যক বলে। চলো শুরুতে বিজোড় সংখ্যক সংখ্যার মধ্যক বের করা শিখি। তুমি কি বলতে পারবে এরকম কিছু বিজোড় সংখ্যক সংখ্যা দেয়া থাকলে এদের মধ্যক কি হবে? মধ্যক বের করার জন্য সংখ্যাগুলোকে আগে ক্রমানুসারে এভাবে সাজাতে হবে এবং মধ্যক হবে ঠিক মাঝের সংখ্যাটি। যদি গাণিতিকভাবে চিন্তা করো তবে এমন বিজোড় সংখ্যক সংখ্যার ঠিক মাঝের পজিশন বের করার জন্য টোটাল যতটি সংখ্যা আছে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, আর তাহলেই মাঝের সংখ্যাটির পজিশন পাওয়া যাবে। যেমন এই ক্ষেত্রে সংখ্যার পজিশন 3 পাওয়ায় 3 নম্বর পজিশনের এই সংখ্যাটি হলো মধ্যক। তোমাকে এমন যে কোনো সংখ্যক সংখ্যা দেয়া হতে পারে। চলো দেখে নেওয়া যাক বিজোড় মানের n সংখ্যক উপাত্তের জন্য মধ্যক কি হবে। বিজোড় মানের n সংখ্যক উপাত্তের জন্য সূত্রকে এভাবে লেখা যায়, কিন্তু যদি জোড় সংখ্যক সংখ্যার জন্য মধ্যক বের করতে বলা হয় তাহলে আগের সূত্রটি কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এরকম জোড় সংখ্যক সংখ্যা যদি দেয়া থাকে তবে মাঝের 2টি সংখ্যার গড়ই হবে মধ্যক, কিন্তু মাঝের সংখ্যা দুটির পজিশন তুমি কিভাবে বুঝবে? এর জন্য প্রথমে টোটাল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মাঝের সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যার পজিশন পাবো, আর আরেকটি সংখ্যার জন্য আগের পজিশনের সাথে 1 যোগ করলেই হবে। তাহলে এভাবে 2টি সংখ্যার পজিশনই তুমি পেয়ে যাবে। এখন এই সংখ্যা দুটির গড় করলে তুমি যা পাবে সেটাই হবে মধ্যক। তাহলে জোড় মানের n সংখ্যক উপাত্তের জন্য সূত্রটিকে এভাবে লেখা যায়। চলো একটি উদাহরণ দেখি, তাহলে বিষয়টা তোমার জন্য আরো ক্লিয়ার হবে। মনে করো এই সংখ্যাগুলো তোমার এবং তোমার 15 জন বন্ধুর মোট মার্বেলের সংখ্যা। এগুলোর মধ্যক বের করতে হবে। খেয়াল করো এখানে উপাত্তগুলো কিন্তু অবিন্যস্ত আছে। এমন অবিন্যস্ত উপাত্ত থাকলে প্রথমেই তোমার কাজ হবে এদেরকে বিন্যস্ত করা। বিন্যস্ত করতে হলে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী অর্থাৎ ছোট থেকে বড় ক্রমানুসারে এভাবে সাজাতে হবে। যেহেতু এখানে টোটাল 16
হবে 16, আর 16 জোড় হওয়ায় মধ্যকের জন্য এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। প্রথমে এভাবে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে অষ্টম পদের পজিশনে আছে 15, আর নবম পদের পজিশনে আছে 16। এই 15 এবং 16 এর গড় করলে পাওয়া যায় 15.5, যা আমাদের নির্ণেয় মধ্যক। এবার চলো গণসংখ্যা নিবেশন সারণী থেকে মধ্যক বের করার টেকনিক সম্পর্কে জানি। মনে করো তুমি একটা বার্থডে পার্টিতে গিয়েছো, সেখানে 11 থেকে 20 বছর বয়সী অনেক ছেলে মেয়ে আছে। তুমি তাদের মধ্যক বের করতে চাচ্ছ। এজন্য প্রথমে কোন বয়সের কতজন ছেলে মেয়ে আছে তা দিয়ে এমন একটি টেবিল বানাতে হবে। এটিই গণসংখ্যা নিবেশন সারণী। এই সারণী থেকে মধ্যক বের করতে শুধু একটি কলাম এক্সট্রা লাগবে, ক্রমযোজিত গণসংখ্যার জন্য। গণসংখ্যার উপাত্তগুলোর পর্যায়ক্রমিক যোগফল হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা হবে কোন শ্রেণীর আগের শ্রেণীগুলোর গণসংখ্যা এবং সেই শ্রেণীর গণসংখ্যার যোগফল। চলো আবার গণসংখ্যা নিবেশন সারণীতে ফিরে আসি। এখানে ক্রমযোজিত গণসংখ্যা হিসেব করে টোটাল 40 পাওয়া যায়। এখানে তাহলে n এর মান হবে 40। 40 সংখ্যাটি একটি জোড় সংখ্যা, তাই আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। সূত্র অনুযায়ী 20 ও 21তম সংখ্যা দুটির গড় হবে মধ্যক। টেবিলে খেয়াল করো, 20 ও 21তম দুটি সংখ্যাই এই ঘরে পড়েছে, কারণ এখানে ক্রমযোজিত গণসংখ্যার মান 23 আর আগের ঘরে 19। তাহলে 20 থেকে 23-এর মধ্যে সবগুলো সংখ্যাই এই ঘরে আছে, যাদের প্রত্যেকের বয়স 16। এখন এদের মান বসিয়ে ক্যালকুলেশন করলে মধ্যকের মান পাই 16। সুতরাং পার্টিতে আসা ছেলেমেয়েদের বয়সের মধ্যক হচ্ছে 16 বছর। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার প্রচুরক বের করা শিখে নিই। তুমি তো জেনেছো কোন উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেটাই প্রচুরক। মনে করো তুমি ক্রিকেট খেলতে ভালোবাসো, লাস্ট 17 ইনিংসে তোমার ব্যাটিং স্কোর হচ্ছে এগুলো। এখন তুমি এই স্কোরগুলোর প্রচুরক বের করতে চাও, তাহলে প্রথমেই কি করতে হবে বলো তো? আগের মতোই প্রথমে স্কোরগুলোকে এভাবে বিন্যস্ত করে নিতে হবে। এখন দেখতে হবে কোন নাম্বার কতবার পড়ে আছে। কোন নাম্বার কতবার আছে সেই গণসংখ্যা হিসাব করে এমন পাই। টেবিল থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আছে 4। এক্ষেত্রে তাহলে প্রচুরক হবে 4। কিন্তু 12 যদি 3 বার না থেকে 4 বার থাকতো তাহলে কি হতো বলতে পারবে? সেই ক্ষেত্রে প্রচুরক হতো 2টি, 4 ও 12। আবার অনেক সময় এমন ধরনের উপাত্তও থাকতে পারে, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজালে এরকম পাওয়া যায়। খেয়াল করো, এখানে কোনো সংখ্যাই একবারের বেশি নেই, তাই এদের প্রচুরকও নেই। তাহলে আমরা কি শিখলাম? আমরা বুঝতে পারলাম কোনো উপাত্তের একাধিক প্রচুরকও থাকতে পারে, আবার কোনো উপাত্তের প্রচুরক নাও থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে তুমি মধ্যক ও প্রচুরক নির্ণয়ের পদ্ধতি শিখে